বিপিএল এর একদম ইতিহাসের শুরু থেকে মানে সেই ২০১২ সাল থেকে ২ টা জিনিস এখানে খুব কমন। একটা হচ্ছে প্রতি বছর কিছু ফিক্সিং এর আওয়াজ ওঠে। আর ২ নাম্বার হচ্ছে খেলোয়াড় পেমেন্ট নিয়ে ঝামেলা হয়। তো এগুলো না থাকলে বরং মনে হয় যে বিপিএল ঠিক হচ্ছে না। তো যথারীতি এটা এবার দুটোই আছে এবং অন্য যেকোনো বারের চেয়ে এবার বেশি আছে। ফিক্সিং এর আওয়াজটা তো এত বেশি যে মূল খেলায় কনসেনট্রেট করা যাচ্ছে না। শেষ পর্যন্ত মনে হচ্ছে যে প্রত্যেকটা জিনিস বোধহয় ফিক্সড। মানে এত সন্দেহপ্রবণ হয়ে গেছি আমরা এই বছর। যাক ফিক্সিং এর আলোচনা পাশে রাখি। মূল ব্যাপার হচ্ছে এবার বেশি গোলমালটা হচ্ছে পেমেন্ট নিয়ে। একটা তো রাজশাহী দলের পেমেন্ট নিয়ে যা যাচ্ছে তাই অবস্থা, এটা আপনারা অলরেডি জানেন এবং সম্ভবত কিছুটা পেমেন্ট ক্লিয়ার হয়েছে। এর মধ্যে আরেকটা বড় মুশকিল হচ্ছে চিটাগাং কিংসের পেমেন্ট নিয়ে। চিটাগাং কিংসের পেমেন্টটা যে গণহারে একটা সমস্যায় পরিণত হয়েছে তা না। মূলত ২ টা অভিযোগ চিটাগাং কিংসের এই পেমেন্ট ইস্যুটাকে সামনে আসে। একটা হচ্ছে শ্রীলঙ্কান ওই ছেলেটার অভিযোগ যে বলছে যে সে পেমেন্ট পায় নাই। কিন্তু পরে চিটাগাংয়ের মালিক সামির কাদের চৌধুরী দাবি করছেন যে তাকে 70% পেমেন্ট দিয়ে দেওয়া হয়েছে। তো ফাইন। এছাড়া যে ব্যাপারটা এখন হট ইস্যু হয়ে গেছে সেটা হচ্ছে যে আমাদের তরুণ খেলোয়াড় পারভেজ হোসেন ইমন, সে পেমেন্ট নিয়ে অভিযোগ করছে যে সে যে 25% পেমেন্ট পাওয়ার কথা সেটার একটা টাকাও পায় নাই এবং সেটা নিয়ে বেশ জলঘোলা হয়েছে। একটা বলা হচ্ছে যে সে পেমেন্ট পায় নাই বলে ২ টো ম্যাচ খেলে নাই, কিছু প্র্যাকটিস স্কিপ করছে। যাই হোক সেগুলো আলাদা কথা, সেগুলোর ব্যাখ্যা আমরা দিব ভিতরে। এই পুরো ব্যাপারটা ভজকটও লেগে গেছে চিটাগাং কিংসের মালিক সামির কাদের চৌধুরী মিডিয়াতে কথা বলার পর। উনি একটা ইংরেজি মিডিয়ায় বলছেন যে টাকা তো গাছে ধরে না। আমি অন্য সব খেলোয়াড়কে পেমেন্ট দিচ্ছি। হ্যাঁ, আমি ইচ্ছা করেই ইমনকে পেমেন্ট দেই নাই। এখন উনি বলছেন যে আমি সন্তুষ্ট হতে চাই তার ব্যাপারে। তার ব্যাপারে আমি বিসিবির সঙ্গে আলাপ করব, ইমনের সঙ্গে আলাপ করব, তারপরে আমি তাকে পেমেন্ট দিব। দেখেন এই পুরো কথাবার্তাগুলো নিয়ে ট্রল হচ্ছে, অনেক কিছু হচ্ছে কিন্তু রিয়েলিটি হচ্ছে এরকম একজন ইন্ডিভিজুয়াল খেলোয়াড়কে টার্গেট করে যখন কোনো দল মালিক কথা বলেন, আমাদের তখন এটা আদার পার্সপেক্টিভ থেকেও দেখতে হয় যে আসলে কি ঘটছে। ওই ইন্ডিভিজুয়াল খেলোয়াড়ের সঙ্গে তো জমি নিয়ে কোনো সমস্যা মালিকের থাকার কথা না। তাহলে কি ঘটলো ভেতরে? সেই ব্যাপারটা আমরা একটু আজকে শুনবো। তার আগে একটা সুসংবাদ দেই যে সেটা হচ্ছে যে এই যে কনটেন্টটা ছাড়ার একটু আগে আমি জানতে পারলাম যে মোটামুটি মালিক পক্ষের সঙ্গে কোচিং স্টাফের একজন সদস্যের উদ্যোগেই কাজটা হচ্ছে। তিনি দুপক্ষের কথা বলেছেন এবং ইমন আজকে রাতেই টিম হোটেলে জয়েন করবে এবং সেখানে সম্ভবত সামির কাদের চৌধুরীর সঙ্গে তার সরাসরি কথা হবে। সামির কাদের চৌধুরী তার ব্যাপারে নমনীয় হয়েছেন এটুকু জানা গেছে এবং ইমন কালকে থেকে প্র্যাকটিস করবে। যদি যোগ্য মনে হয় তাকে নেক্সট ম্যাচে একাদশেও রাখা হবে। এরকম একটা ব্যাপার জানা গেছে যে তাদের সমঝোতা হয়ে যাচ্ছে। তারপরও আমরা একটু ভেতরের ব্যাপারটা জানি যে আসলে কি ঘটছিল। দেখেন যখন গণহারে পেমেন্ট ইস্যু হয় তখন আমি এটা অবিশ্বাস করি না। সেইটা যদি শাকিব খানের বিপক্ষেও অভিযোগ আসে বা বরিশালের মিজানুর রহমান বা রংপুর রাইডার্স, ৩ টা ভালো মালিকের কথা বললাম যারা এবছর ভালো মালিক হিসাবে প্রতিষ্ঠা পাইছেন। সামির কাদের চৌধুরীও তো ভালো মালিক হিসাবে প্রতিষ্ঠিত। অন্যান্যবার যে কয়বার তিনি দল চালাইছেন ২ বার চিটাগাং কিংস ছিল বিপিএলে। সেই সময় পেমেন্ট নিয়মিত দিছেন। হ্যাঁ, তামিমের সঙ্গে একবার গোলমাল হয়েছিল, সেটা আলাদা ইস্যু ছিল। কিন্তু পেমেন্ট নিয়ে কখনো চিটাগাং কিংসের সামির কাদের চৌধুরীর সঙ্গে কারো ঝামেলার কথা শুনি নাই। কিন্তু একটা নির্দিষ্ট খেলোয়াড়ের ক্ষেত্রে যখন সমস্যাটা হয় তখন আসলে আমাদের দুবার ভাবতে হয় যে সবার পেমেন্ট দিচ্ছে, ওর পেমেন্টটা কেন দিচ্ছে না, ওর পেমেন্টটায় সমস্যা কী। এখানে আমরা ব্যাপারটা পুরো জানতে পারলাম প্রথমে ইমনের বরাতে। ইমনকে কোট করে মিডিয়াতে লেখা হলো যে সে 25% যে পেমেন্ট পাওয়ার কথা ওটা একটা চেক পাইছে। এই চেকটা সে ২ বার ব্যাংকে নিয়ে গেছে, ২ বারই বাউন্স করছে। এটাও খুব ইন্টারেস্টিং যে দলের সবার চেক ভাঙানো গেল। সব খেলোয়াড়, আমি ইন্ডিভিজুয়ালি বেশ কয়েকজন খেলোয়াড়কে ফোন করে জানতে চাইছি যে, "আপনাদের চেক কি ভাঙাতে পারছেন?" তারা সবাই ফার্স্ট চান্সেই ভাঙাতে পারছে। এবং মানে ওনরা যে মাপের বিজনেসম্যান চিটাগাংয়ের, তাতে ওনাদের ব্যাংকে টাকা নাই বলে বাউন্স করবে চেক। এইটা ঠিক না, আমি হজম করতে পারতেছিলাম না। যে এই মাপের বিজনেসম্যানের অ্যাকাউন্টে টাকা থাকবে না। এবং পরে একটা জিনিস আমি বুঝলাম যে ব্যাংকিং তো দেখতেছি অনেকদিন ধরে। চেক কিন্তু শুধু টাকা নাই বলে বাউন্স করে না। আরো অনেক কারণে বাউন্স করে। যিনি চেক সই করছেন, তিনি যদি চেক সই করার পর কোনো কারণে ফিল করেন যে এই টাকাটা আমি দেব না, এই টাকাটা আমি আটকায় দিব, তাহলেও কিন্তু চেক বাউন্স করে। তিনি জাস্ট ব্যাংকে জানায় দিলেই হয় যে এই নামে যে চেক আসবে ওইটা দিবা না।
এটাও হতে পারে, আমি জানি না কি হয়েছে। এরপরে ইমন যেটা করলো যে ইমন ফেসবুকে লিখলো, তারপরে মিডিয়াতে তার বরাতে বিভিন্ন কথাবার্তা আসলো। যেগুলো কখনো, কখনো আমারও মনে হয়েছে যে একটু সীমানা ছাড়ায় যাচ্ছে। মানে গণহারে ওই যে আবার বলি গণহারে পেমেন্ট পাচ্ছে না, সবাই মিলে বিদ্রোহ করা। যেমনটা রাজশাহী করছিল, রাজশাহীর দল যেহেতু কেউ পেমেন্ট পায় নাই, সবাই মিলে একটা প্র্যাকটিস বর্জন করছিল। এমনকি তারা বলছিল যে পরের ম্যাচও তারা নাও খেলতে পারে। এসব ক্ষেত্রে আমরা অবশ্যই খেলোয়াড়ের পাশে থাকবো। যেকোনো ক্ষেত্রেই আমরা খেলোয়াড়ের পাশে থাকবো। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে নির্দিষ্ট খেলোয়াড়ের সঙ্গে সমস্যাটা কোথায় হলো? এবং সেই ব্যাপারটা যেটা বললাম যে সামির কাদের চৌধুরী যখন টিবিএস এর সঙ্গে আলাপ করলেন, একটা ইংরেজি দৈনিকরে বললেন যে, "আমি সব খেলোয়াড়ের পেমেন্ট দিছি। হ্যাঁ, আমি ইমনের পেমেন্টটা আটকায় দিছি।" বোঝা গেল যে আসলেই ওই চেকটা বাউন্স করছিল, উনি নিষেধ করায়। এরপরে উনি বেশ রাগত একটা লাইন বললেন যে, "টাকা তো আমার কাছে ধরে না।" দ্বিতীয় কথা যে, "আমার টাকা দিতে গেলে তো সন্তুষ্ট হতে হবে।" তৃতীয় কথা হচ্ছে যে উনি বলছেন যে, "এই টাকাটা আমি অবশ্যই দিয়ে দেব। তার আগে আমি বিসিবি এবং ইমনের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হতে চাই।" এই কথাগুলো খুব ইঙ্গিতপূর্ণ যে ইমনের ক্ষেত্রে উনি কেন বলতেছেন যে টাকা আমার গাছে ধরে না। যে লোকটা শহীদ খান আফ্রিদির পেমেন্ট দিতে পারল, যে লোকটা ওই যে কি এক সেলিব্রিটি হোস্ট তার পেমেন্ট দিতে পারল, মানে এগুলো তো হাই লেভেল পেমেন্ট, এগুলো দিতে পারল। ইমনের এই সামান্য কয়টা টাকা তার গাছে ধরে না, এই কথা বলার তো কথা নেই। নিশ্চয়ই সামথিং ফিশি। হয়তো ইমনের কোনো একটা ব্যাপারে পার্সোনালি ম্যানেজমেন্ট অখুশি। এই ব্যাপারটা আমি একটু খোঁজ নেওয়ার চেষ্টা করছিলাম আজকে সকাল থেকে। তো আমি জানলাম যে যেটা আমি অনুমান করছিলাম ব্যাপারটা তাই। যদিও ম্যানেজমেন্ট বলতেছে যে এখানে একটু ভুল বোঝাবুঝি হয়েছে। ইমনের যা করণীয় ছিল এবং যা করা উচিত ছিল না এরকম কিছু কাজ ইমন করছে। তার মধ্যে একটা ওনারা সরাসরি বললেন যে ফেসবুকে ইমন এমন কিছু লিখছে যেটা টিম ম্যানেজমেন্টের জন্য ইনসাল্টিং মনে হয়েছে। সেটা কি লিখছে সেটা তো আপনারা জানেন। দ্বিতীয় কথা ইমন যেভাবে দুদিন দলের সঙ্গে ছিল না, এই ব্যাপারটাও প্রপারলি হয়েছে বলে ম্যানেজমেন্ট মনে করে নাই। যদিও ইমন ফেসবুকে লিখছেন যে তিনি প্রপারলি ছুটি নিয়ে দল থেকে দূরে ছিলেন দুদিন। কিন্তু এই ব্যাপারটা ম্যানেজমেন্ট খুশি হতে পারে নাই। একটা জিনিস ম্যানেজমেন্টের কোনো অংশের দাবি যে তিনি প্রপারলি ছুটি নেন নাই। বরং তাকে ওই সময় ছুটি নিতে নিষেধ করার পরেও তিনি অনেকটা জোর করেই ওই সময় টিম হোটেল ছাড়ছেন। এই ব্যাপারটা তো আমরা এর আগে দেখছি। এই চিটাগাংয়ে অন্য মালিকানার দলের সময় দেখছি যে আমাদের মিরাজের ক্ষেত্রে খুব কাছাকাছি ঘটনা ঘটছিল। সেও রাগারাগি করে টিম হোটেল ছেড়ে গেছিল। তারপরে অনেক ঝামেলার পরে কিন্তু সমঝোতা হয়েছিল। ইন্ডিভিজুয়াল কোনো খেলোয়াড় যখন এরকম ম্যানেজমেন্টের সঙ্গে একদম এগেইনস্ট এ চলে যায়, যুদ্ধ ঘোষণা করে তখন এটা ম্যানেজমেন্ট একটা যুদ্ধ হিসেবেই নেয় এবং ইগোতে নেয়। আমি এখানে কোনোভাবেই মালিক পক্ষকে সমর্থন করতেছি না। মালিক পক্ষের উচিত সবসময় খেলোয়াড়কে সর্বোচ্চ সমর্থন দেওয়া। বিশেষ করে উনি যেটা বলছেন যে, ও তো পারফর্ম করতে পারতেছে না। এটা দুঃখজনক। পারফর্ম করতে না পারলেও তো তাকে টাকা দিতে হবে। ও অন্যদিকে ইমন যেটা করছে, এটাও আসলে একটা খেলোয়াড়ের করা উচিত না। একটা ফ্র্যাঞ্চাইজি লিগে যখন বড় কোনো ইনভেস্টর ইনভেস্ট করে, সেখানে ইমন এখন ন্যাশনাল টিমের প্লেয়ার। সে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছে। এখন ন্যাশনাল টিমের একটা খেলোয়াড়ের কাছ থেকে ওনারা যখন এই ধরনের বিশৃঙ্খল আচরণ পান, শৃঙ্খলার সমস্যা পান যে প্রপারলি ছুটি না নেওয়া, ফেসবুকে অভিযোগ করা এবং টুকটাক কিছু মানে অ্যারোগেন্সি দেখানো। মানে ম্যানেজমেন্ট থেকে তাকে বলা হয়েছে যে, "তুমি ছুটিটা নিও না বা এই কাজটা করো না।" সে সেই কাজটা করছে। ইমনের বয়স কম, এই বিবেচনাটাই শেষ পর্যন্ত ম্যানেজমেন্ট এবং কোচিং স্টাফরা নিছে। শন টেট থেকে শুরু করে কোচিং দলের সবাই শেষ পর্যন্ত বিবেচনা করছে যে নিতান্ত বাচ্চা মানুষ কিছু ভুল করে ফেলছে। এবং কোচিং স্টাফে থাকা বাংলাদেশী একজন সে আসলে ইমনকে বুঝাইছে যে, "তোমার এই বয়সে এই কাজগুলো করা ঠিক হয় নাই। তোমার এখন রেপুটেশন গড়ার টাইম। তোমার এখন কোনো একটা গ্রুপের বিপক্ষে যাওয়া বা কোনো একটা মালিক পক্ষের বিপক্ষে যেয়ে একটা অবস্থান নেওয়া এটা টাইম না।" ইমন তার ভুলটা বুঝতে পারছে, এটা খুব ভালো লক্ষণ। ভুলটা বুঝতে পেরে সে সিদ্ধান্ত নিচ্ছে সে আজকে রাতেই টিম হোটেলে জয়েন করবে। ভালো খবর হচ্ছে যে ইমন যে এটা বয়সের কারণে এই কাজগুলো করে ফেলছে, সেইটা আবার মালিকপক্ষ মানে সামির কাদের চৌধুরী অ্যাকসেপ্ট করছেন। আমি যতদূর জানলাম। উনি মেনে নিচ্ছেন যে বাচ্চা মানুষ, ঠিক আছে করে ফেলছে। ওকে, এবারের মতো এই বিষয়টা এইখানেই শেষ। উনিও চেষ্টা করবেন আজকে টিম হোটেলে আসার, এসে দুজনে হয়তো কথা বলবেন। সেক্ষেত্রে ইমনের পেমেন্টটা হয়তো কাল পরশুই দিয়ে দেওয়া হবে। পেমেন্টটা ছাড় করে দেওয়া হবে। ইনফ্যাক্ট পেমেন্টে তো চেক দেওয়া হয়েছে। জাস্ট ওইটা বলে দেওয়া যে হ্যাঁ, ও পেমেন্টটা নিতে পারে। এটা বলে দেবেন এবং ইমন কাল থেকে প্র্যাকটিস করবে এমনও নিশ্চিত হওয়া গেছে।
ও সব মিলে ব্যাপারটা এরকম যে একটা অশান্তি তৈরি হয়েছিল সেটা কেটে গেছে। আমার এই কনটেন্ট বানানোর তাহলে উদ্দেশ্য কি? যদি অশান্তি বাধে এবং সেটা কেটে যায় তাহলে আর এই কনটেন্ট বানানোর দরকারটা কি? আমার এই কনটেন্ট বানানোর দরকার হচ্ছে যে আমরা খুব ওয়ান সাইডেড কথা বলতে পছন্দ করি। যেকোনো সময় যেকোনো মালিকের বিপক্ষে সামান্যতম অভিযোগ উঠলে আমরা মালিকরাই কাঠগড়ায় তুলি। অবশ্যই তুলব। কারণ খেলোয়াড়দের চেয়ে এসব ক্ষেত্রে মালিকের বেশি রেসপন্সিবিলিটি নিতে হবে। আমরা অবশ্যই মালিককে কাঠগড়ায় তুলব। কিন্তু সেই একই সঙ্গে মাথায় রাখতে হবে যে আমাদের প্রশ্রয় পেয়ে কোনো তরুণ খেলোয়াড় যেন আবার এমন ভাবমূর্তি ক্রিয়েট না করেন যাতে মালিকরাও বিব্রত হয়, পুরো বিপিএলও বিব্রত হয়। দেখেন আমাদের এই বিপিএলের ইতিহাসে আমরা বহু খেলোয়াড়ের এইসব বিশৃঙ্খল আচরণ কিন্তু বিভিন্ন সময় প্যাট্রন করছি। আমরা বলতে আমি এখানে মিডিয়ার কথা বোঝাচ্ছি, আমরা বলতে আমি এখানে কর্মকর্তাদের কথা বোঝাচ্ছি। আমাদের একজন ফাস্ট বোলার সে চিটাগাংয়ে হোটেলে গিয়ে নারী ঘটিত, মাদক ঘটিত খুব অদ্ভুত, অদ্ভুত কাজ করছে। যেগুলো আসলে খুবই হাস্যকর, যেগুলো খুবই পরে মালিকরা যখন তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবছে, মিডিয়া বরং মালিকের বিপক্ষে দাঁড়ায় গেছে। এরকম বেশ কয়েকজন ক্রিকেটারের ক্ষেত্রে ঘটছে। আল্টিমেটলি কি হয়েছে? আজকে সেই পেসারকে আপনি কোথাও খুঁজে পাবেন? কোথাও নাই। আল্টিমেটলি ক্ষতিটা বাংলাদেশের ক্রিকেটের হয়েছে। ফলে যে ভালো তারে ভালো বলতে হবে, যে কেউ যদি শৃঙ্খলা ভঙ্গের মতো কোনো ব্যাপারে যুক্ত হয়, তাকে অবশ্যই ওইভাবে প্যাট্রন করা যাবে না। যদি সম্ভব হয় বোঝাতে হবে, না হলে তার পুরো ব্যাপারটা তুলে ধরতে হবে। যে এই কাজটায় আমরা তোমাকে সাপোর্ট দিচ্ছি না। এই কাজটায় তোমাকে সংশোধন হতে হবে। শেষ পর্যন্ত সবার জন্য শুভকামনা। সবচেয়ে ভালো কথা ব্যাপারটা মিটে গেছে। মিটে যাওয়াই ভালো। এই মিটে যাওয়াটারে শুভকামনা জানাই এবং আশা করি ভবিষ্যতে আর এরকম ঘটনা ঘটবে না।